কোম্পানিতে আসার পর লিজেন তার ডিজাইনগুলো অনেক মন দিয়ে দেখছিল। ডিজাইনগুলো এতটাই সুন্দর ছিল যে সে প্রাউডলি বলে যে আমাদেরকে কেউ কপি করতে পারবে না। তারপর সে ক্যানের কাছে আসে আর বলতে শুরু করে, আমরা যখন আমাদের কোম্পানি শুরু করেছিলাম সেটা কতটাই ছোট ছিল, তাই না? একটি শোরুম দিয়ে শুরু করে এত বড় বিজনেস দাঁড় করানো মোটেও সহজ কথা ছিল না। সবকিছু তোমার দ্বারা সম্ভব হয়েছে। এত ক্রেডিট আমাকে একা দিও না। তুমি ছাড়া কোনো কিছুই সম্ভব ছিল না। তারপর তারা তাদের ফটো সেশনগুলো সুন্দরভাবে করে নেয়। ফটো সেশন শেষ করে সে যখন লিফটে ওঠে তখনই তার সাথে আমাদের নায়িকা দারিমের সাথে দেখা হয়, যে কিনা লিফটে উঠতেই যাচ্ছিল। তখন তাকে লিচিয়ান বলে, তুমি কি লিফটের ভেতরে প্রবেশ করবে? উঠতেই পারো। তখন সে তার দিকেই তাকিয়ে থাকে। কেন এসে বলে, আমি তোমাকে তোমার ওয়ালেটটি ফেরত দিতে এসেছিলাম। তখন সে তার ওয়ালেটটি হাতে নিয়ে নেয় আর সে আগে পিছে কোনো কিছুই চিন্তা না করে লিফটের ভিতরে প্রবেশ করে। লিফটের ভিতরে ওঠার পর সে বুঝতে পারে না যে কি করবে, কিভাবে কথা বলবে, বা উল্টাপাল্টা নিয়ে কোনো কথা বলে ফেলে সে। এই বিষয়গুলো নিয়ে সে খুবই দুশ্চিন্তায় ভুগছিল। তখনই আমাদের নায়ক তাকে বলে যে, তুমি কি আমাদের নতুন এমপ্লয়? তখন সে বলে, হ্যাঁ আমি নতুন এমপ্লয়। তুমি কবে থেকে জয়েন করেছো? সে তখন জানায় যে, আমি কিছুদিন হলো জয়েন করেছি। তোমাকে গত রাতের পার্টিতে কেন দেখলাম না? তখন আমাদের নায়িকা জানায় যে, আমি আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে বাসায় চলে গিয়েছিলাম। আমাদের নায়ক বলে, ও আচ্ছা, তাহলে চলো একসাথে ভালোভাবে কাজ করি। এই কথা বলে তার সাথে হাত মেলায়। আমাদের নায়িকা ভাই এতটাই খুশি হয় যে সে তো ভাই খুশিতে আত্মহারা। তারপর সে যখন তার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে, তখন আমরা দেখতে পাই যে লিচিয়ান তার গলায় একটি নেকলেস লক্ষ্য করে। এটা কি ছিল আমি আসলে জানি না। লিজিয়ান যাওয়ার পর আমাদের নায়িকা তো খুশিতে আত্মহারা। তার পছন্দের মানুষ তার সাথে হাত মিলিয়েছে। এদিকে আমরা লিজিয়ানকে দেখতে পাই, তার হাতেও সেম একটি ব্রেসলেট ছিল। এখান থেকে সিন কিছুটা অতীতে চলে যায়। লিজিয়ান নিজের হাতে এই ডিজাইনটি তৈরি করেছিল। যখন এখানে ওনার এসে তাকে জিজ্ঞেস, আপনি কি এটাকে নতুন পেশা হিসেবে নিচ্ছেন? তখন সে বলে যে নিতেও তো পারি। অনেকদিন তো হয়ে গেল কোনো কাজ করছি না। এখন তো কোনো কিছু শুরু করা উচিত, তাই না? তখন সে বলে, হ্যাঁ অবশ্যই এটা শুরু করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। পরদিন আমরা আমাদের নায়িকাকে দেখতে পাই যে কিনা ওই শপে চলে আসে। নেকলেসটি দেখার পর তার অনেক বেশি ভালো লাগে। সেখানের ওনারকে এটার দাম জিজ্ঞাসা করে, বলে আজ আমার বার্থডে, এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি নিতে চাই। তখন এখানের ওনার বলে, আপনি সেম ডিজাইন চাইলেই তৈরি করে নিতে পারবেন, তবে এখান থেকে কোনো কিছু কিনে নিয়ে যেতে পারবেন না। এখানে কোনো কিছু কিনে নেওয়ার অনুমতি নেই। তখন সে বলে যে, এটা আমার অনেক পছন্দ ছিল। আমার পছন্দের K-pop আইডলের সাইনে এটা এড করা হয়। আমার অনেক পছন্দ। প্লিজ আমাকে কি এটা দেওয়া যায় না? তখন আমরা দেখতে পাই লিচান তার পেছনেই ছিল। সে কথাগুলো শুনতে পায়। আর সে DNX এর অনেকগুলো ট্যাটু বা লোগো টাইপের জিনিসপত্র তার ব্যাগের উপর দেখে বুঝতে পারে যে আমাদের নায়িকা কতটা তার ভক্ত। যার কারণে সে তাকে এই লকেটটি দিয়েছিল। এই ঘটনাটি তার আজও মনে আছে। সে বুঝতে পারে এটা তার ভক্ত একটি মেয়ে। অন্যদিকে আমাদের দারিমকে দেখানো হয় যে কিনা তার কলিগসদের বাই বলে চলে যেতে শুরু করে খুশি খুশি তার বন্ধুদের কাছে। তার বন্ধুরা বুঝতেই পারে না যে সে আজ কেন এত খুশি, কারণ কেউই তার খুশির রহস্য জানতো না। যাওয়ার রাস্তায়ও সে তার ক্রাশের সাথে কথা বলে যায়। তারপর তার বান্ধবীদের এসে শেষ পুরো ঘটনা শোনায় যে কিভাবে তার লিজিয়ানের সাথে দেখা হলো। তার বান্ধবীরা তো প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে চাচ্ছিল না। সে তখন বলে, আমার হাতগুলো শুকে দেখ, ওই যে তার সাথে হাত মিলিয়েছি এটার কিন্তু স্মেল রয়ে যাচ্ছে। তার বান্ধবী যখন শুকতেই যাবে সে তার হাত সরিয়ে ফেলে। এদিকে কেন জানি না দারিমের মনে হচ্ছিল যে এই চেনটা হয়তো তাকে সুপারস্টার লি চেন দিয়েছে। এখানে সিন যখন ফ্ল্যাশব্যাকে যায় তখন আমরা দারিমকে দেখতে পাই যে কিনা সব থেকে মন খারাপ করে যাচ্ছিল। তখন এখানে লি চেন যায় আর ওই লকেটটি তাকে গিয়ে দিয়ে আসে, যেটা পেয়ে সে তো মহা খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে এটা লি চেন ছিল। তবে সে তাকে কিছু বলতেও পারে না বা বলার সুযোগও পায় না। তবে সে অনেক বেশি খুশি হয়ে যায় কারণ এটা তার পছন্দের মানুষের চেন ছিল। পরদিন সে যখন অফিসে আসে তখন সে জানতে পারে তাদের অফিস থেকে প্রতি বছর একজন এমপ্লয়িকে ট্যুরে পাঠানো হয়, তাও আবার লিজেনের সাথে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা ওই বেস্ট এমপ্লয় চুজ করে কে? তখন জানতে পারে যে মিস্টার কাং, সিও কাং। এটা শোনার পর তার তো অবস্থা খুবই খারাপ, কারণ তার সাথে তো তার এমনিতেই সম্পর্ক ভালো না। তারপর সে সিদ্ধান্ত নেয় যেহেতু তার প্রিয় মানুষটির সাথে ট্যুর, তাই সে ওকে পটাবে, যে কোনো বিনিময়ে তাকে পটাতে হবে আর বেস্ট এমপ্লয় হতেই হবে।
পরদিন সকালে এসে অফিসে এসে সর্বপ্রথম তার বিষয়ে জাসুসি করতে শুরু করে। যখন সে তাকে জিজ্ঞাসা করে তখন ওই মেয়েটি বলে, আচ্ছা তুমি তার বিষয়ে এত কিছু জানতে চাচ্ছ কেন? তখন সে বলে, তুমি তো জানোই সিওর সাথে প্রথম যেদিন আমার দেখা হয়েছিল ওনার সাথে কি একটি ঘটনাই না ঘটে গিয়েছে। তখন মেয়েটি তার কথা বিশ্বাস করে তাকে সবকিছু বলে দেয়। তারপর সে কাংয়ের জন্য তার পছন্দের কফি তৈরি করে নিয়ে যায়, কিন্তু কাং এটা একদমই খায় না, এখান থেকে চলে যায়। তারপর সে আরেকটি বিষয় জানতে পারে, সে টেরেসে রোদ খাওয়ার জন্য যায়। নাছোড়বান্দা বাই সে এখানেও পৌঁছে যায়। কাং বলে, তুমি এখানে কি করছো, সরো আমার চোখের সামনে থেকে। সে তখন এখান থেকে সরে যায়। কিছুক্ষণ পর আবার গিয়ে বলে, আপনাকে এই টাই আর শাড়ি অনেক সুন্দর মানিয়েছে। সে প্রথমে তো পাত্তাই দেয় না, কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখতে থাকে। তারপর কাং তার কাজে লেগে পড়ে। কাজ করার সময় তার অ্যাসিস্ট্যান্ট তার কাজে আসে আর তাকে এসে বলে, স্যার আমাদের এখানে দারিম নামে নতুন একটি মেয়ে এসেছে না, সে ওই যে এত বড় কোম্পানি থেকে জব ছাড়লো, এটার কোনো রিজন ছিল না, সে ইচ্ছে করে জবটি ছেড়ে দিয়েছে, তার কোনো দোষও ছিল না। আমার কেন জানি না মনে হচ্ছে এই সবের পেছনে কোনো রহস্য রয়েছে, হয়তো সে আমাদের জাসুসি করার জন্য এসেছে। অন্যদিকে আমরা দারিমকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীদের সাথে বসেছিল আর চিন্তা করছিল কিভাবে সিওকে পটাবে। তখনই তার চোখের সামনে একটি লেখা পড়ে, এখানে লেখা ছিল কাম আর লি চিয়ান রিলেশনে রয়েছে। এটা পড়ার পর আমাদের নায়িকা আর কোনো কিছুই বলতে পারে না, তার কথা বলা বন্ধ হয়ে যায়। কারণ সে আগে জানতো লিজেন একটি মেয়ের সাথে রিলেশনে ছিল, সে কখনোই গিয়ে হতে পারে না। সিন চলে আসে কানের কাছে, যেখানে আমরা তাকে দেখতে পাই। সে যখন রুমের ভিতর প্রবেশ করে তখন এখানে আমরা লিজেনকেও দেখতে পাই। সে তাকে নাস্তা করার জন্য ডাকে। সে তার জন্য তার পছন্দের স্যুপ বানিয়েছিল। লিজেন স্যুপটি ট্রাই করার পর তাকে বলে, এইরকম সেম স্যুপ তোমার মাও তৈরি করতো, কিন্তু অনেক মজা হতো আন্টিটা। এই কথা শোনার পর তার মন কেন জানি না খারাপ হয়ে যায়। সে অফিসের জন্য বের হয়। লিজেন তখন বলে, এক কাজ করো, তুমি এই খাবারের বক্সটি নিয়ে যাও। কেউ একজন আমাকে দিয়ে বলেছিল যদি ক্ষুধা লাগে যাতে এটা খেয়ে নেই। তুমি নিয়ে যাও, আমার ক্ষুধা লাগছে না। দুপুরবেলায় কাজ করতে করতে তার যখন ক্ষুধা লাগে তখন সে দেখতে পায় এখানে অনেকগুলো কাপ কেক রয়েছে। প্রথম কেকটি তো সে অনেক মজা করে খেয়ে নেয়। দ্বিতীয় কেকটি যখন সে খোলে তখন দেখতে পায় এখানে একটি লাভ লেটার আর মেয়েদের একটি পেন্টি রয়েছে। এটা দেখে সে তো একদম অবাক হয়ে যায়, সবকিছু ছিটকে ফেলে দেয়। তখনই এখানে এন্ট্রি হয় দারিমের। বক্সটি সে লুকিয়ে রাখে, লিজেনকে কল করে বলে, তোমার বেকার জিনিস তুমিই নিয়ে যাও। সিন চলে আসে মিটিং এ। এখানে আমরা দেখতে পাই একটি ফ্যাশন শো নিয়ে কথা হচ্ছিল। তখন এখানে একজনকে জিজ্ঞাসা করা হয় কে এই ফ্যাশন শোতে যেতে রাজি সিওর সাথে। তখন আমাদের নায়িকা হাত ওঠায়। একটি মেয়ে যে কিনা তাকে পটানোর চেষ্টা করছিল, তখন সে বলে, এখানে সে তো নতুন, সে যেতে পারবে না, আমি চলে যাই। তখন আমাদের খাং বলে যে না, সে নতুন হয়েছে তো কি হয়েছে, আমার সাথে সেই যাবে। আমি আশা করি সে ভালো কাজ করবে। দারিম তার রুমে চলে যায়। রুমে গিয়েই সে ওই পিকচারটির দিকে তাকায় যেখানে লি চেন আর কেম ছিল। তাদের পিকচার দেখে সে মনে মনে বলে যে এদের মধ্যে রিলেশন হওয়া সম্ভবই না, কিভাবে হতে পারে। তখনই সে এখানে একটি লাভ লেটার দেখতে পায় যেখানে লি চেনের নাম লেখা ছিল। এটা দেখে সে কনফার্ম হয়ে যায় হয়তো তাদের মধ্যে সত্যি কোনো রিলেশন রয়েছে। তখনই এখানে কান চলে আসে আর তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কেং দারিমকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কাছে তো অনেক ভালো ভালো অপশন ছিল, তাহলে তুমি অ্যাভেলো কোম্পানিতে কেন জয়েন করেছো? তখন সে জানায় যে আসলে আমি আমার ভালো লাগাটাকেই বুঝতে চেষ্টা করছিলাম, তাছাড়াও একজনের সাথে দেখা করার ছিল তাই এসেছি। আপনি এখানে কেন এসেছেন? তখন সে জানায় আমার ভালো লাগা থেকে এখানে আসা। তারপর ওই মানুষটির প্রতি ভালোবাসা জন্মে যায় আর এখান থেকে যেতে পারিনি। তখন সে মনে মনে ভাবে, আমি বুঝতে পেরেছি তুমি লিজেনের কথাই বলছো, কারণ আমরা দুজনই একই মানুষের জন্য এখানে এসেছি। তারা চলে যায় ওই ফ্যাশন শোর জায়গায়। হুট করে এখানে একটি মেয়ে পড়ে যায়, যার কারণে তারা স্টেজ চেক করার কথা কাউকে বলছিল। তখন দারিম বলে, আচ্ছা আমি একটু চেক করে দেখি। কেন রাজি ছিল না দারিমের কথায়, সে রাজি হয়ে যায়। দারিম যখন হাঁটছিল তখন সে বলছিল সবকিছু ঠিকঠাকই আছে, আমার মনে হচ্ছে হাঁটার জন্য এখন এটা পারফেক্ট। সে যখন ঘুরে ঘুরে দেখছিল হুট করে সে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার অবস্থা। তখনই আমাদের নায়ক ক্যান এসে তাকে এখানে বাঁচিয়ে নেয়। দুজনে দুজনের চোখের দিকে তাকায়, এখানে রোমান্টিক একটি সিন তৈরি হয়। অন্যদিকে সিন চলে যায় লিজেনের দিকে, যে কিনা একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করছিল। তখনই এখানে ইউরি নামের একটি মেয়ে চলে আসে। কি হয়েছে তোমার, তুমি কেন আমার এসএমএস এর রিপ্লাই করছো না?
কল রিসিভ করছো না, আমার সাথে কথা বলছো না, কি চাচ্ছ তুমি? তখন সে বলে, আমি কিছুই চাই না। আমি তো ওইদিন বলেছি যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না। আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই, ব্রেকআপ চাই। তখন মেয়েটি বলে যে, না, আমি তো তোমাকে এত সহজে ব্রেকআপ দিচ্ছি না। তোমাকে আমার সাথে রিলেশনে থাকতেই হবে। আমাদের নায়ক এই টক্সিক মহিলার কাছ থেকে একদমই বের হতে পারছিল না। তারপর আমাদের কেন এবং দারিমকে দেখানো হয় তারা গাড়িতে ছিল। দারিমের কাছে হুট করে লিজেনের কল আসে। সে যখন কথা বলছিল তখন সে তাকে বলে, আচ্ছা, তুমি কি আমাকে মিস করছো কেন? আমি জানি তুমি আমাকে মিস করছো, কারণ কাল রাতে আমরা একসাথে ছিলাম। এটা শুনে তো ভাই দারিমের অবস্থা খুবই খারাপ। সে তো মনে করে এরা দুইজন গিয়ে, আসলে তো ঘটনা এমন নয়। কেন মনে মনে ভাবে যে এই ছেলে আমাকে এত ডিস্টার্ব কেন করে। দারিম অফিসে চলে আসে আর মনে মনে ভাবে, এইসব নিয়ে আমি আর চিন্তা করব না, আমার কাজ আমি করে ফেলবো। সে ডিএনএক্স এর একটি গান চালায় আর কাজ করতে শুরু করে। সে যখন কাজ করছিল তখন এখানে এন্ট্রি নেয় লিচেন। লিচেন এসে তাকে বলে, তুমি কি ডিএনএক্স এর ফ্যান? কারণ এত বছর পর ডিএনএক্স এর গান শুনছো, আমার তো মনে হচ্ছে তুমি ডিএনএক্স এর অনেক বড় ভক্ত। আচ্ছা, তোমার পছন্দের মানুষ কে ছিল? তখন সে চুপচাপ থাকার কারণে লিজেন বলে, আমি, তাই না? আমার মনেই হচ্ছিল যে আমি তোমার পছন্দের মানুষ ছিলাম। না হয় এতদিন পর তুমি কেন আমার গান শুনবে? আর তাছাড়াও আমার লকেটটি তো তোমার গলায় পড়া আছে, তাই না? আচ্ছা, চিন্তার কোনো কারণ নেই, একটি পেন দাও। তোমার হাতে আমার নাম্বারটা লিখে দিচ্ছি। আমার এটা পার্সোনাল নাম্বার। তোমার যে কোনো সময় যদি আমার সাথে কথা বলার ইচ্ছে হয়, তুমি আমাকে কল করতে পারো। দারিমের কাছে প্রত্যেকটি বিষয় স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে বুঝতেই পারছিল না তার পছন্দের মানুষ তার সামনে আছে। বাসায় গিয়ে তার বান্ধবীদের বিষয়টি সে দেখায়। তার বান্ধবীরা প্রথমে বিশ্বাসই করতে চাচ্ছিল না। বলছিল, এটা হয়তো তার নাম্বার নয়, সে হয়তো তোর সাথে প্র্যাঙ্ক করেছে বা কোনো কিছু হতেই পারে। তখন সে বলে, আচ্ছা, আগে নাম্বারটি সেভ করি, তারপর না বোঝা যাবে। তারা যখন নাম্বারটি সেভ করছিল, হুট করে তার বান্ধবী তাকে কল দিয়ে দেয়। কল দেওয়ার কারণে দারিম কিছুটা আনইজি ফিল করছিল। কি করবে? কল তো রিসিভ হয়ে যায়। সে যখন বলে, আমি দারিম বলছি, তখন ওই পাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। আমরা বুঝতে পারি যে এটা অন্য কেউ না, ওই মেয়েটি যে কিনা আমাদের নায়কের পিছনে পড়ে আছে। আর সে তাকে এটা বলে যে আমি তার গার্লফ্রেন্ড বলছি, সে তো এখন শাওয়ার নিতে ব্যস্ত। এটা শুনে তো ভাই তাদের মন অনেক খারাপ হয়ে যায়। তবে আমাদের নায়িকা তাকে সুন্দর করে বলে যে, দেখো, এতে আমার মন খারাপ করার কি আছে? ভালো হয়েছে লিজেন্ড রিলেশনে রয়েছে। আমি তো তার জাস্ট ফ্যান, তাই না? আমি তার ভক্ত। তখন তার বান্ধবীরা বলে, হ্যাঁ, তোকে দেখে মনেই হচ্ছে তুই তার অরিজিনাল ভক্ত। সে যখন ওয়াশরুমে যায় তখন আমরা দেখতে পাই আসলেই দারিমের মন অনেক খারাপ। সে ভাবতেও পারেনি তার আইডলের গার্লফ্রেন্ড রয়েছে। আগে তো ভেবেছিল সে গিয়ে, তারপর দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড রয়েছে। সে তার হাত থেকে নাম্বারটি মুছে ফেলে। আর অন্যদিকে আমরা ইউরিকে দেখতে পাই যে কিনা দারিমের নাম্বারটি ডিলিট করে দিয়েছিল, যাতে সে বুঝতেই পারে না যে তাকে কেউ কল করেছিল। সে যখন এখানে তাকে দেখতে পায় তখন সে তাকে বলে, তুমি এখানে কি করছো? সে উত্তর দেয়, এমনিতেই এসেছে। এদিকে আমাদের দারিম বেচারি, তার তো তার বসের জন্য খারাপ লাগছিল। ভাবছিল বস বেচারা তাকে ভালোবাসে আর সে কিনা অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে আছে, তার অনেক কষ্ট। তারপর সে তার জন্য একটি কফি কিনে নিয়ে যায় সকালে অফিস যাওয়ার সময়। সে যখন বাইরে তাকে দেখতে পায় যে সে পোস্টারের দিকে তাকিয়েছিল, তখন সে তার হাতে কফি ধরিয়ে দেয় আর বলে যে, আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা শোনার পর কান বুঝতেও পারছিল না যে কি বলবে। সে তো তাকে পাগল মনে করছিল। মনে করছিল এই মেয়ে কি বলছে উল্টাপাল্টা, তার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সে বলে, যাই হোক, কফিটা তো দিয়েছে, খেয়ে নিই। সে কফি খাচ্ছিল আর দাঁড়িয়েছিল। তখন অন্য একজন এমপ্লয়ি যে কিনা তার ম্যানেজার, সে এসে তাকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি তো কফি খান না, তাহলে হুট করে কফি কেন খাচ্ছেন? সে বলে যে, খেতাম না, এখন খাই, ভালো লাগছে। আচ্ছা, এই পোস্টারটা অনেকটাই উপরে, এটাকে নিচে দিয়ে দিও। তখন সে বলে, আচ্ছা, নিচে দিয়ে দিব। তারপর আমরা দেখতে পাই লিচেনকে, যে কিনা তার বাসায় ছিল। সে তার ম্যানেজারকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার ফোনে কি কেউ কল করেছিল? তখন সে জানায়, না, আপনার ফোনে কেউ কল করেনি। তখন সে বলে, আচ্ছা, দারিম তো আমাকে কল করার কথা ছিল, সে কল কেন করেনি? আমার এত বড় ভক্ত আমাকে কল করেনি, আমি ভেবেছিলাম সে কল করলে তাকে ডিনারে নিয়ে যাব।
অন্যদিকে অফিসের সিন দেখানো হয়। দারিম অনেক কষ্ট করে একটি প্রেজেন্টেশন তৈরি করেছিল। তার সিনিয়র এটা ডিলিট করে দেয়। সারা রাত জেগে এই প্রেজেন্টেশনটি সে আবার তৈরি করে। আর যাওয়ার সময় বারবার ভাবছিল কে এই কাজটি করতে পারে। সে তার সিনিয়রের উপর সন্দেহ করে। আবার ভাবে যে না, সে এই কাজ কেন করবে? তার তো তার সাথে কোনো শত্রুতা নেই, তাই না? অনেক রাত ছিল। সাথে তার আবহাওয়া খারাপ, বৃষ্টি আসবে। এমন সময় সে ভাবছিল বৃষ্টিতে ভিজেই যেতে হবে। তখনই এখানে আমাদের কান চলে আসে আর তাকে বলে যে, "চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দেই।" তখন সে বলে, "না, আমাকে বাসায় পৌঁছে দিতে হবে না। আমি একাই যেতে পারবো।" কাম তখন কিছুটা সামনের দিকে চলে আসে। তারিম তার ছাতার নিচে চলে যায়। হাঁটতে হাঁটতে তারা রাস্তা দিয়ে যাচ্ছিল একে অপরের সাথে গল্প করতে করতে। দারিম বলে, দেখুন আমরা কত কাছাকাছি থাকতাম, তাই না? তারপরও আমাদের কখনো দেখা হয়নি। আচ্ছা স্যার, আপনার দ্বারা কি কখনো কোনো ভুল হয়েছে? তখন সে বলে, না, আমি ভুলের জন্য কখনো তৈরি হয়নি। সে তার কিছুটা মুখ বেঁকায় আর বলে, এটা কোন ধরনের কথা? মানুষ বলতেই তো ভুল হয়। তখন আবার কেন বলে ওঠে, যারা সবসময় হার্ড ওয়ার্ক করে তাদের দ্বারা কখনোই ভুল হয় না। প্রথম প্রথম আমার কাজে অনেক ভুল হতো। তারপর থেকে আমি হার্ড ওয়ার্ক শুরু করে দিয়েছি। পর থেকে আর কখনো ভুল হয়নি। তবে এখনকার লোকজনেরা তো কোনো কাজই করতে চায় না। হার্ড ওয়ার্ক দেখে তো মানুষ একদম পিছিয়ে গিয়েছে। আচ্ছা, এই জায়গাটি দেখে কি তোমার কোনো কিছু মনে হচ্ছে? তখন সে বলে, না, এই জায়গাটি দেখে কি মনে হবে? এটা আমার বাসার পাশের একটি রেস্টুরেন্টের মতো। আর কি? কিছুই তো না। তখন সে বলে, "আচ্ছা, তুমি যাও, বাসায় যাও।" সে বলে, "হ্যাঁ, আমি বাসায় চলে এসেছি, চলে যাচ্ছি। আপনি আপনার বাসায় চলে যান।" সে তখন হুট করে লক্ষ্য করে বাইক নিয়ে একটি লোক আসছে। আর যে কিনা আমাদের নায়ককে মারতেই যাবে। সে তখন আমাদের নায়ককে হুট করে সরিয়ে নিয়ে আসে। কান তখন বেঁচে যায় কিন্তু তাদের মধ্যে অনেক রোমান্টিক একটি সিন তৈরি হয়ে যায়। তারপর তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এই সিনটি এখানেই কাট করে পরের সিনে আমাদের কানকে দেখানো হয়। আমাদের নায়িকা যখন কাজ করছিল তখন কান এটা দেখতে পায়। আর সে সিদ্ধান্ত নেয় যতক্ষণ সে কাজ করছে ততক্ষণ সে অফিসেই থাকবে। সে অফিসে বসেছিল। হুট করে দেখতে পায় বাহিরে বৃষ্টি হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেয় যে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে সে আর কারে করে বাসায় যাবে না। সে যতক্ষণ না দারিম বাসায় পৌঁছাচ্ছে ততক্ষণ তাকে ফলো করতে থাকবে। এক পর্যায়ে সে তাকে হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সে তাকে খুঁজে পায়। যখন দারিম বৃষ্টিতে ভিজে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তখনই সে তার ছাতা নিয়ে তার সামনে চলে আসে। আর এখানে আমরা বুঝতে পারি যে দারিমের প্রতি কিছুটা টান ছিল, যার কারণে সে হয়তো তাকে ফলো করছিল আর বাসায় পৌঁছে দিচ্ছিল।